অনেক দিন আগের কথা। বৌদ্ধ আশ্রমে থাকা এক শিষ্য একা থাকতে খুব ভালোবাসত। যোগ, ধ্যান এবং আশ্রমের বিভিন্ন কাজ করার পর সে আশ্রমের নিরিবিল কোনো একটি স্থানে গিয়ে চুপচাপ বসে থাকত। বসে বসে আশেপাশে নানা জিনিস সে পর্যবেক্ষণ করত বা কোনো ব্যাপারে সে গভীরভাবে ভাবত। যখন সে একা থাকত তখন সে সব থেকে হাসি খুশি অনুভব করত। আশ্রমের কাজ করে সে যতই পরিশ্রান্ত হয়ে যাক না কেন, যখন সেই শিষ্যটি নিজের সাথে কিছু সময় ব্যয় করত তখন তার সমস্ত শারীরিক কষ্ট বেদনা দূর হয়ে যেত। যখনই তার মনে কোনো ব্যাপারে বিভ্রান্তের সৃষ্টি হতো তখনও সে কোনো একটি নির্দিষ্ট স্থানে গিয়ে বসত এবং সেই সমস্যার ব্যাপারে গভীর মনোযোগ সহকারে ভাবত এবং বেশ কিছুক্ষণের মধ্যেই তার মন শান্ত এবং স্থির হয়ে যেত। যদি সংক্ষেপে বলা যায় তাহলে একাকিত্ব ছিল তার সর্বোত্তম বন্ধু। কিন্তু তার এই একা একা থাকা আশ্রমে বাকি শিষ্যদের একেবারেই ভালো লাগতো না, কারণ আশ্রমের বাকি শিষ্যরা যখনই সুযোগ পেত তারা একসাথে খেলা করত, মজা করত, একে অপরের পিছনে লাগতো। কিন্তু এই শিষ্যটি সবসময় একা থাকাই পছন্দ করত। এর কেবলমাত্র হাতে গোনা দুই একজন বন্ধু ছিল সেই আশ্রমে। এই কারণে আশ্রমের বাকি বাচ্চারা সেই শিষ্যটিকে নিয়ে মজা করত, বিভিন্ন নামে বিদ্রূপের সুরে তাকে ডাকত। আশ্রমের বাকি শিষ্যরা সবসময় তাকে অহংকারী হিসাবে গণ্য করত। যদিও সে আশ্রমের বাকি শিষ্যদের কথা বেশি কান দিত না, কিন্তু কখনো কখনো বাকি শিষ্যদের কথা শুনে তার খারাপ লাগতো। একদিন সে দুঃখে মনে তার গুরুর কাছে গেল এবং তার গুরুকে সে সব কথা জানালো। সে বলল যে সে কতটা একা থাকতে ভালোবাসে এবং বাকি শিষ্যরা তার এই স্বভাবের জন্য তাকে নিয়ে সবসময় মজা করে, নানান সমস্যার সৃষ্টি করে। গুরু অনেক বড় আত্মজ্ঞানী ব্যক্তি ছিলেন। সে তার শিষ্যের সব কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন যে, বালক, এতে উদাস হবার কিছু আছে? বড় সফলতা একাকিত্ব থেকেই আরম্ভ হয়। একাকিত্বই আমাদেরকে নিজেদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নিজের একাকিত্বকে খারাপভাবে নিও না, বরং সেই একাকিত্বকে কাজে লাগিয়ে নিজেকে জানার চেষ্টা করো। তুমি একাকিত্ব পছন্দ করো, এর মানে এই দাঁড়ায় যে প্রকৃত তুমি তোমার সাথেই দেখা করতে চাই। তাই তোমার এই একাকিত্বের প্রতি ভালোবাসাকে সম্মান জানাও। গুরু তারপর বললেন যে, আজ আমি তোমাকে একা থাকার এইরূপ 8খানা সুবিধা বলবো, যা একা থাকা লোকদের মধ্যেই দেখা যায় এবং সেটাই তাকে বাকিদের থেকে আলাদা করে। গুরু বলা শুরু করলেন, প্রথম গুণ যা একা থাকা ব্যক্তিদের মধ্যে দেখা যায় তা হলো এই ধরনের ব্যক্তিরা অপরের থেকে নিজের সম্পর্ককে বেশি সজাগ থাকে। তারা তাদের নিজেদের স্বভাব ও আচরণের সম্পর্কে অত্যন্ত গভীরভাবে জানে। এটি এই কারণেই হয়, যখন আমরা একা থাকি তখন আমাদের নিজেদের ব্যাপারে ভাবার বিষয়ে অনেক সময় পাওয়া যায়, কারণ আমরা নিজেদের স্বভাব সম্পর্কে অনেক বেশি জানতে পারি। একা থাকা ব্যক্তিরা তাদের নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কেও অত্যন্ত গভীরভাবে জেনে যায়, যার ফলে এরা বাকিদের তুলনায় কোনো খারাপ পরিস্থিতির বিরুদ্ধেই মোকাবিলা অনেক সহজেই করতে পারে। একা থাকা ব্যক্তিদের দ্বিতীয় গুণটি হলো যে এনাদের ব্যক্তিত্ব বাকিদের থেকে একেবারেই আলাদা হয়ে থাকে। যে সমস্ত লোকেরা অপর কোনো ব্যক্তির সাথে একসাথে থাকে বা একা থাকতে অক্ষম, তারা যতই চেষ্টা করুক না কেন, সে জেনে হোক বা না জেনেই হোক, সেই দ্বিতীয় ব্যক্তিটির কিছু পরিমাণ স্বভাব তার মধ্যে চলে আসে, যার ফলে তার নিজের ব্যক্তিত্বে সেই অনুধাবনা ফুটে ওঠে। তাদের ব্যক্তিত্ব একাকিত্ব মানুষের ব্যক্তিত্বের সংমিশ্রণে গঠিত হয়, কিন্তু
সে সমস্ত লোকেরা একা থাকে, তারা তাদের বেশিরভাগ সময়ই নিজের সাথে ব্যয় করার জন্য। এরা অপরের কথা বা তাদের বিচারে প্রভাবিত হয় না। এরা নিজেদের জীবনযাপনের জন্য নিজেদেরই সৃষ্টির নিয়ম মেনে চলে। এরা কিছুতেই অপরের দ্বারা প্রভাবিত হয় না। তাই এই ধরনের লোকদের চরিত্র, ব্যক্তিত্ব বাকি লোকদের থেকে অনেক আলাদা হয়। তাই তাদের আচার ও ব্যবহার একটি অনন্যতা দেখা যায়, যা কোনো দ্বিতীয় ব্যক্তির পছন্দ হতেও পারে, নাও হতে পারে। এরপর গুরু বললেন যে একা থাকা ব্যক্তিদের তৃতীয় গুণটি হলো, একা থাকা ব্যক্তিদের চিন্তাধারা অনেক স্পষ্ট এবং যথার্থ হয়ে থাকে। দেখবে যখন অনেক লোকেরা কোনো একটি স্থানে একত্রিত হয়, তখন একে অপরের সাথে তুলনা, ঈর্ষা, তাদের মধ্যে থাকা লোভ, হিংসা, অহংকার, এই ধরনের চিন্তা ভাবনা নিজের থেকে আমাদের মনে আসতে থাকে এবং মানুষ এই চিন্তাধারায় বশীভূত হয়ে কোনো খারাপ কাজ করে বসে। তবে তার মানে এই নয় যে যারা একা থাকে তাদের মনে কোনো এই ধরনের চিন্তা আসে না, কিন্তু যেহেতু তারা একা থাকে তাই অপরের সাথে তুলনা, ঈর্ষা, অহংকার, এই ধরনের চিন্তা ভাবনা তাদের মনে বাকি লোকদের তুলনায় অনেক কমই আসে। বরং একা থাকার জন্য তাদের নিজেদের সম্পর্কে জানার জন্য অনেক সময় পায়, যার ফলে তারা তাদের এই ধরনের খারাপ রিপুগুলোকে চিহ্নিত করে সেইগুলিকে অনেক কম করতে পারে, যার ফলে একা থাকা ব্যক্তিদের চিন্তা ভাবনা সর্বদা যথার্থ হয়ে থাকে। একা থাকা ব্যক্তিদের চতুর্থ গুণটি হল, এনারা যথেষ্ট সুশৃঙ্খলা এবং আত্মনির্ভরশীল হয়ে থাকেন। কারণ একা থাকা ব্যক্তিদের নিজস্ব কাজ সর্বদা নিজেই করতে হয়। তাই এনারা বাকিদের তুলনায় অনেকটাই বেশি আত্মনির্ভর হয়ে থাকে এবং এই ধরনের ব্যক্তিদের অপরের কাজ খুব কম পছন্দ হয়। এরা নিজের কাজ নিজেই করার উপরই ভরসা করে থাকে এবং চেষ্টা করে থাকে যে যাতে অপরের কাছ থেকে যতটা কম পারা যায় সাহায্য নেওয়া, এবং চেষ্টা করে থাকে যে যাতে অপরের কাছ থেকে যতটা কম পারা যায় যতটা সাহায্য নেওয়া। কিন্তু যেহেতু এই ধরনের আত্মনির্ভরশীল লোকেরা তাদের কাজ নিয়েই অত্যন্ত স্পষ্ট থাকে, তাই এই ধরনের লোকেরা অনেক শৃঙ্খলা মেনে চলে। তারা তাদের সময়ের দাম দিতে জানে এবং অপরেরও সময় নষ্ট করে না। একা থাকার কারণে এই ধরনের লোকেরা একটি নির্দিষ্ট রুটিন মেনে চলে যায়, যার ফলে এই ধরনের লোকেরা সর্বদা স্থির মনে হয় থাকে এবং এটিও তাদের নিয়মানুবর্তিক হওয়ার একটি কারণ। এরপরে গুরু বললেন যে একা থাকার পঞ্চম গুণটি হলো, এনারা কোনো ব্যাপারে অত্যন্ত গভীর মনোযোগ সহকারে ভাবতে পারে। কোনো বিষয়ে অত্যন্ত গভীরভাবে ভাবা এবং চিন্তা করা হলো একা থাকা ব্যক্তিদের অন্যতম একটি বৈশিষ্ট্য। তাই আমাদের পৃথিবীতে যত বড় বড় কবি বা লেখক রয়েছে, তারা প্রত্যেকেই একা থাকতে খুব ভালোবাসতেন। কারণ যখন কোনো ব্যক্তি একা থাকে তখন সে তার ভিতরের আওয়াজ শুনতে পায়। যত বড় বড় আবিষ্কার রয়েছে আজ পর্যন্ত সব কিছুই সেই একাকিত্ব থেকেই শুরু হয়েছিল। কারণ একা থেকেই কোনো বড় বিষয়ে অত্যন্ত গভীর ও নিখুঁতভাবে ভাবা যায়। ষষ্ঠম গুণ, যে সমস্ত ব্যক্তিরা একা থাকে তারা সাধারণত শিল্পী সুলভ, রুচি সম্পূর্ণ হয়ে থাকে। কারণ একা থাকা ব্যক্তিরা যেহেতু কোনো বিষয়ে অত্যন্ত গভীরভাবে ভাবতে পারে, তাই তারা স্বভাবের দিক থেকেও শিল্পী সুলভ হয়ে থাকে এবং একা থাকার ফলে এনাদের কাছে অনেক সময় পাওয়া যায়। তাই এরা অনেক সময় ধরে নিজের কাছের মধ্যে মনোনিবেশ করে থাকতে পারে, যার ফলে এই ধরনের লোকেরা যেই কাজ আগ্রহী নয় তারা সেই বিষয়ে অনেক দূর যেতে সক্ষম হয়। কারণ এনাদের আশেপাশে তাদের ধ্যান ভঙ্গ করার মতো কেউ থাকে না। তাই এনারা যতক্ষণ চায় ততক্ষণ পর্যন্ত তাদের কাছের মধ্যে মনোনিবেশ করে থাকতে পারে। তাই এই ধরনের লোকেরা সাধারণত খুব সৃষ্টিশীল ও শিল্পী সুলভ হয়ে থাকে।
পৃথিবীতে যত বড় বড় কোনো মহান ব্যক্তি কিছু প্রাপ্ত করে গেছে, তাদের মধ্যে বেশিরভাগ লোকই এমন যে তারা একা থাকতে পছন্দ করতেন, কারণ একাকিত্বই সৃষ্টির সূত্রপাত। একাকিত্বেই উন্নতি রয়েছে, একাকিত্বেই রয়েছে ধ্যান ও জ্ঞান। সপ্তম গুণ, একা থাকার ব্যক্তিদের অপরের সাথে সম্পর্ক খুব গভীর এবং ধীর হয়। যদিও একা থাকা ব্যক্তিরা অপরের সাথে বেশি সম্পর্ক রাখে না, কিন্তু যাদের সাথে এনারা সম্বন্ধ স্থাপন করে সেই সম্পর্ক তারা অন্তর থেকেই স্থাপন করে। এই ধরনের লোকদের অনেকে কম বন্ধু হয়, কিন্তু যাদের সাথে তাদের বন্ধুত্ব হয়ে থাকে, দায়িত্ব সহকারে তারা সেই সম্পর্ক পালন করার চেষ্টা করে। সাধারণত লোকদের মনে হয় যারা একা থাকে তারা অত্যন্ত কম কথা বলে, কিন্তু বাস্তব তা একেবারেই নয়। তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, যারা এই ধরনের ব্যক্তিত্বের মিত্র হয়ে থাকে, যে যারা কতটা পরিমাণ তাদের মনের কথা সেই আপন বন্ধুর সাথে আলোচনা করে থাকে। প্রয়োজনে সে তার বন্ধুর জন্য তার সর্বস্ব দিয়েও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকে। তাই এদের সম্পর্ক হয়তো অনেক কম লোকদেরই সাথেই থাকে, কিন্তু যাদের সাথে থাকে সেই সম্পর্ক খুব ধীর হয়। অষ্টম গুণ, যারা একা থাকে তারা মানসিক ও আবেগের দিক থেকে অনেক শক্ত ও ধীর প্রকৃতির হয়, কারণ তারা জানে যে যদি আজ কোনো সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়, তাহলে তাকে একাই সেই সমস্যার সম্মুখীন হতে হবে, এবং এটা বারবার ধরে করার ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পায়, এবং আত্মবিশ্বাস বাড়ার ফলে মানসিকভাবে আরও ধীর হতে থাকে, এবং একটা সময়ের পর তারা মনে করে থাকে যে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটা সে তার ইচ্ছাশক্তির সাহায্যে হারাতে পারবে না। এই ধরনের চিন্তা ভাবনায় তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে। এত কিছু বলার পরে গুরু চুপ হয়ে গেলেন এবং শিষ্যটিকে বললে উঠল, গুরুজি, আপনার সব কথা ঠিক আছে, কিন্তু কখন বলা যেতে পারে যে একাকিত্ব একটি আশীর্বাদ? গুরু বলে উঠলেন, একাকিত্ব সর্বদাই আশীর্বাদ হিসেবে কাজ করেছে, যদি আমরা আমাদের সময়কে যথাযথতার সাথে ব্যবহার করি। কারণ আমরা যখন বাকি লোকদের সাথে থাকি তখন আমরা সাধারণ জনগণের মধ্যেই পড়ি। গুরু বলে উঠলেন, কিন্তু যখন আমরা একা থাকি তখন আমরা নিজেদের সাথেই থাকি, আর যখন আমরা নিজেদের সাথে থাকি তখন আমরা সময়ের সদ্ব্যবহার করতে পারি। নিজের শখ, নিজের দুর্বলতা, নিজের শক্তি, এই বিষয়গুলির উপরে নজর রাখতে পারি, এবং একটা সময় পর নিজের দুর্বলতাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি।